7 দিন পর সুলতান আইয়ুবী আলেম, গুপ্তচর এবং মেয়ে দুটোকে তলব করেন। হাজির করা হয় তাদেরকে আইয়ুবীর সামনে। সুলতান তাদেরকে পাশের কক্ষে বসিয়ে রাখতে বললেন। তাদের পায়ে বেড়ি, হাতে শিকল। সুলতান আইয়ুবীর খাস কামরার পাশের কক্ষে তাদের বসিয়ে রাখা হলো। 2 কামরার মাঝে একটি দরজা। দরজার একটি কপাট সামান্য খোলা। কক্ষে পায়চারি করছেন সুলতান আইয়ুবী। মাথা ঝুঁকিয়ে পায়চারি করতে করতে সুলতান বললেন, আমি অতি শীঘ্র কার্ক আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছি। কার্ক ফিলিস্তিনের দুর্গসম একটি জনপদ। আরেক প্রসিদ্ধ নগরীর নাম শোবক। শোবকও একটি দুর্ভেদ্য দুর্গ। ফিলিস্তিন দখলের পর শোবক এখন ক্রুসেডারদের প্রাণকেন্দ্র। খ্রিস্টান রাজা ও উচ্চপদস্থ কমান্ডাররা শোবকেই একত্রিত হয়। এটাই ক্রুসেডারদের ইন্টেলিজেন্সের হেডকোয়ার্টার। গোয়েন্দাদের ট্রেনিং ক্যাম্পও এটি। সুলতান আইয়ুবী ফিলিস্তিন উদ্ধারের জন্য সর্বপ্রথম শোবক আক্রমণ করবেন। আইয়ুবীর সেনাবাহিনী এবং প্রশাসন কর্মকর্তাদের এটাই ছিল বদ্ধমূল ধারণা। তাদের ধারণায় কৌশলগত দিক থেকে এটাই হবে সঠিক সিদ্ধান্ত। খ্রিস্টানদের কোমর ভেঙে দেওয়ার জন্য এই গুরুত্বপূর্ণ শক্ত ঘাঁটিটি ছিনিয়ে আনাই যথেষ্ট। কিন্তু সুলতান বললেন তিনি কিনা কার্ক আক্রমণ করবেন আগে, অথচ গুরুত্বের দিক থেকে কার্কের অবস্থান দ্বিতীয় পর্যায়ে। মুখ খুললেন এক নায়েব সালার। বিনীত কণ্ঠে বললেন, মোহতারাম, আপনার আদেশ শিরোধার্য, কিন্তু আমার পরামর্শ আগে শোবক আক্রমণ করা হোক। শত্রুর কেন্দ্রীয় কমান্ড আগে খতম করা জরুরি। শোবক হাত করার পর কার্ক দখল করা কঠিন হবে না। আমরা যদি সব শক্তি কার্কেই ব্যয় করে ফেলি তাহলে শোবক দখল করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। আলেম গুপ্তচর পাশের কক্ষে উপবিষ্ট। সুলতান আইয়ুবীর কক্ষের সব কথাবার্তা পরিষ্কার শোনা যাচ্ছে গোয়েন্দার কক্ষ থেকে। কান খাড়া হয় গোয়েন্দার। পা টিপে টিপে এগিয়ে এসে দরজা ঘেঁষে বসে সে। সুলতানের পরিষ্কার কণ্ঠও শুনতে পেল গোয়েন্দা। আমি ধাপে ধাপে অগ্রসর হতে চাই। শোবকের তুলনায় কার্ক সহজ শিকার। কার্ক দখল করে তাকেই আমি কেন্দ্র বানাবো। কার্ক আক্রমণে অংশগ্রহণকারী সৈন্যদেরকে কিছুদিন বিশ্রামের সুযোগ দিয়ে অতিরিক্ত রিজার্ভ সৈন্য তলব করে পূর্ণ প্রস্তুতির পর আমি শোবক আক্রমণ করব। আমাদের গোয়েন্দাদের রিপোর্ট মোতাবেক শোবকের প্রতিরোধ ব্যবস্থা এত শক্ত যে দীর্ঘদিন পর্যন্ত আমাদেরকে তা অবরুদ্ধ করে রাখতে হবে। আমার ধারণা কার্কে আমাদের বেশি শক্তি ব্যয় হবে না। আগে আমাদের একটি ক্যাম্প প্রয়োজন রসদ মজুদের এমন একটি নিরাপদ জায়গা যেখান থেকে সময় মতো রসদ সংগ্রহ করতে আমাদের বিন্দুমাত্র বেগ পেতে হবে না। দরজায় ঘেঁষে বসে সুলতান আইয়ুবীর প্রতিটি শব্দ শুনছে আলেম গোয়েন্দা। মেয়ে দুটো তার কাছে এসে বসে। সুলতান আইয়ুবীর গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে যাচ্ছে শত্রু গোয়েন্দার কানে, কিন্তু আলী বিন সুফিয়ানের সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সম্ভবত গোয়েন্দাদের শোবক পর্যন্ত পৌঁছার সম্ভাবনা ক্ষীণ ছিল বলেই আলী বিন সুফিয়ান কোনো সাবধানতা অবলম্বন করেননি। যাদের আজীবন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ধুকে ধুকে মরতে হবে কিংবা জল্লাদের হাতে জীবন দিতে হবে, শত্রুর গুপ্তচর হওয়া সত্ত্বেও তাদেরকে গোপন তথ্য জানতে দেওয়ায় ক্ষতি কি? ইস, কত মূল্যবান তথ্য! আমরা কেউ যদি এখান থেকে বেরিয়ে গিয়ে আইয়ুবীর এই পরিকল্পনার কথা কার্ক ও শোবকে পৌঁছে দিতে পারতাম। ইস, সংবাদটা আগেভাগে জানিয়ে দিতে পারলে কার্কের পথেই গতিরোধ করে মুসলিম বাহিনীর শক্তি নিঃশেষ করে দেওয়া যেত। কার্ক পৌঁছার আগেই পরাজিত করা যেত তাদের। কানে কানে ফিসফিসিয়ে মেয়েদেরকে বলল গোয়েন্দা। আমাদের পরিপূর্ণ গোপনীয়তা রক্ষা করতে হবে। আগেই যদি ক্রুসেডাররা আমাদের আক্রমণের খবর পেয়ে যায় তাহলে আমরা কার্ক পৌঁছতে ব্যর্থ হব। পথেই তারা আমাদের গতিরোধ করবে। ক্রুসেডারদের তুলনায় আমাদের সৈন্য সংখ্যা কম। অস্ত্র ঘোড়ায়ও আমরা তাদের তুলনায় দুর্বল। তাদের আছে লোহার শিরস্ত্রাণ, আছে বর্ম, যার কারণে আমাদের তীরন্দাজ বাহিনী ব্যর্থ প্রমাণিত হয়েছে একাধিকবার। ক্রুসেডারদের অজান্তেই আমরা কার্ক পৌঁছে যেতে চাই, যাতে তারা খোলা ময়দানে আমাদের মুখোমুখি হতে না পারে। যদি তারা খোলা মাঠে আমাদের মোকাবেলায় আসার সুযোগ পায়
তাহলে পিছনে এসে তারা আমাদের রসদ সরবরাহ বন্ধ করে দেবে। তখন পরাজয় বরণ ছাড়া আমাদের আর উপায় থাকবে না। কার্ক পৌঁছার জন্য আমি জারিরের টিলা হয়ে অতিক্রম করা পথটি অবলম্বন করব। জারির একটি প্রশস্ত এলাকা। আমার ভয় শুধু একটি যে ক্রুসেডাররা পথে এসে আমাদের প্রতিরোধ করে বসে কিনা, বললেন সালাউদ্দিন আইয়ুবী। এর মোকাবেলায় আমাদের বাহিনীকে আমরা 3-4টি দলে বিভক্ত করে নেব। পথ চলব শুধু রাতে, দিনের বেলা নড়াচড়া করব না, লুকিয়ে থাকব নিরাপদ স্থানে। পথে অপরিচিত কোনো ব্যক্তি বা কাফেলা চোখে পড়লে আটকে ফেলব এবং কার্ক পৌঁছা পর্যন্ত সঙ্গে রাখব। শত্রুর গোয়েন্দা বৃত্তির বিরুদ্ধে আমাদের এই পদক্ষেপ সুফল বয়ে আনবে বলে আশা করি, বললেন গোয়েন্দা প্রধান আলী বিন সুফিয়ান। বন্দী খ্রিস্টান গুপ্তচর আর মেয়ে দুটো যখন সুলতান আইয়ুবীর মুখ থেকে অতি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এ তথ্যগুলো শুনছিল, ঠিক সে সময়ে চলছিল শোবক দুর্গে খ্রিস্টান রাষ্ট্রপ্রধান ও সেনা কমান্ডারদের জরুরি সভা। সভাসদদের সকলের মুখে বিষণ্ণতার ছাপ। হাতেমুল আকবর নামক এক মিশরি মুসলমানও সভায় উপস্থিত। সভার কার্যক্রম শুরু হলো। বিস্তারিত রিপোর্ট পেশ করছে হাতেম। ক্ষমতাচ্যুতির পর খলিফা আজেদ মারা গেছেন। মিশর এখন বাগদাদের খলিফার অধীনে। খ্রিস্টানদের অফাদার মুসলমান নায়েব সালার রজবও প্রাণ হারিয়েছে রহস্যময়ভাবে। শোবক থেকে রজব যে 3টি মেয়ে নিয়ে গিয়েছিল, খুন হয়েছে তারাও। খ্রিস্টানদের আরেক অফাদার মুসলিম সেনানায়ক ফয়জুল ফাতিমিও জল্লাদের হাতে মারা পড়েছে। সর্বোপরি 2টি মেয়েসহ যে আলেম গোয়েন্দাকে কায়রো পাঠানো হয়েছিল, মেয়েদের সহ সেও ধরা পড়েছে। তাদের ধরা পড়ার ঘটনা ঠিক এমন সময় ঘটল যখন তাদের মিশন সফল হওয়ার পথে। থামল হাতেম। সালাউদ্দিন আইয়ুবীর গোয়েন্দা বিভাগ বড় অভিজ্ঞ ও চৌকস। তাদের হাতে বন্দি মেয়েগুলোকে মুক্ত করে আনা অসম্ভব। আমাদের ভালো ভালো মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বলল কনরাড। কনরাড খ্রিস্টানদের বিখ্যাত এক রাষ্ট্রনায়ক ও সেনা কমান্ডার। ক্রুশের স্বার্থে এ ত্যাগ আমাদের দিতেই হবে, জীবন দিতে হবে আমাদেরও। আমাদের যারা এ যাবৎ ধরা পড়েছে তাদেরকে ভুলে যাও, তাদের স্থলে নতুন লোক পাঠাও, বলল অপর এক খ্রিস্টান রাষ্ট্রনায়ক ও সেনা কমান্ডার গাই অফ লুজিনান। আচ্ছা, এই যে মুসলমানদের হাতে 2টি মেয়ে ধরা পড়ল, এরা কারা? আর ওই রজবের সঙ্গে মারা যাওয়া মেয়ে 3টি এসেছিল কোথা থেকে? প্রশ্ন করে লুজিনান। তাদের 2জন ছিল খ্রিস্টান, তারা ইটালির মেয়ে। অপর 3জন মুসলমান। শৈশবে তাদের অপহরণ করে আনা হয়েছিল। তারা বেশ রূপসী মেয়ে ছিল। তারা যে মুসলিম বাবা মার সন্তান তা তারা ভুলেই গিয়েছিল। শিশুকাল থেকেই তাদের গোয়েন্দা বৃত্তির প্রশিক্ষণ শুরু হয়েছিল। কাজেই একসময় মুসলমান ছিল বলে তারা আমাদেরকে ধোঁকা দিয়েছে, এমন সন্দেহ করার কোনো অবকাশ নেই, গোয়েন্দা প্রধান জবাব দেয়। ছিলই বা মুসলমান তাতে কি, বলল কনরাড। হাতেমুল আকবরের প্রতি ইঙ্গিত করে কনরাড বলল, এই যে আমাদের প্রিয় বন্ধু হাতেমও তো মুসলমান, নিজ ধর্মের প্রতি অনুরাগ নেই কি তার? তারপরও তো সে আমাদের আপন, তাই না? হাতেমের হাতে মদের গ্লাস ধরিয়ে দিয়ে কনরাড আরও বলে, আমাদের হাতেম জানে যে সালাউদ্দিন আইয়ুবী মিশরকে দাসত্বের শৃঙ্খলে আটকাতে চায় এবং ইসলামের নামে তামাশা করছে। আমরা মিশরকে স্বাধীন করতে চাই। তার প্রথম পদক্ষেপ হলো আমরা সালাউদ্দিন আইয়ুবীকে মিশরে এক মুহূর্তের জন্য সুস্থির হয়ে বসতে দেব না। মদনোন্মত্ত হাতেম মাথা নেড়ে সমর্থন জানায়, বলে, এবার আমি ওখানে এমন ব্যবস্থা নেব যে আপনার একজন লোকও আর ধরা পড়বে না। মিশরে যদি আমরা এই অশান্তি সৃষ্টি করে না রাখতাম, তাহলে সালাউদ্দিন আইয়ুবী বহু আগেই আমাদের উপর হামলা করে বসত। তার শক্তিকে আমরা তারই লোকদের উপর ব্যয় করাচ্ছি। এটা আমাদের কম সাফল্য নয়, বলল এক খ্রিস্টান কমান্ডার। আইয়ুবী ও আলী বিন সুফিয়ানকে দুনিয়া থেকে বিদায় করার কোনো ব্যবস্থা এখনো হয়নি, জানতে চায় কনরাড। কয়েকবার চেষ্টা করেছি স্যার, কিন্তু কামিয়াব হয়নি। ব্যর্থতার কারণ লোক দুটো পাথরের মতো শক্ত। না তারা মদ স্পর্শ করে, না নারীর প্রতি তাদের দুর্বলতা আছে। এ কারণে মদে কিছু মিশিয়েও তাদেরকে হত্যা করা যায় না, নারী দিয়েও কাবু করা যায় না। তবে আমরা নিরাশ নই, ব্যবস্থা একটা করে রেখেছি। আইয়ুবীর দেহরক্ষীদের মধ্যে 4 জনই আমাদের ফেদাই। বড় বুদ্ধিমত্তার সাথে
আমরা তাদেরকে ওই পর্যন্ত পৌঁছাতে হয়েছে। সুযোগ পেলেই ওরা তাদের দুজনকে, অন্তত একজনকে খতম করে ফেলবে। গোয়েন্দা প্রধান জবাব দেয়, আচ্ছা, আমাদের এখানেও আইয়ুবের গোয়েন্দা আছে নাকি? জিজ্ঞেস করে লুজিনান। অবশ্যই, যখন থেকে আমরা মিশর ও সিরিয়ায় আমাদের গুপ্তচর বৃত্তি এবং নাশকতামূলক কার্যক্রম শুরু করি, তখনই আইয়ুবই আমাদের এদিকে চর পাঠিয়ে দিয়েছে। আমাদের হাতে দুজন ধরা পড়েছে, কিন্তু নির্যাতনের মুখে ওরা জীবন দিয়েছে ঠিক, তৃতীয় কোনো সহকর্মীর নাম বলেনি। গোয়েন্দা প্রধান জবাব দেয়, তাদের সফলতার পরিমাণ কি জানতে চায় লুজিনান। স্যার, কারকে আমাদের গুদামে আগুন লেগে যে অর্ধেক রসদ পুড়ে গিয়েছিল, জীবন্ত জ্বলে গিয়েছিল 11টি ঘোড়া, তা আইয়ুবের এই সন্ত্রাসী গুপ্তচরদেরই কাজ ছিল। আমি আপনাকে আরও জানাতে পারি যে আমাদের যুদ্ধের ধরন ও কৌশলের পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট আইয়ুবের কানে পৌঁছে যায় যথাসময়ে। আমি আইয়ুবের গুপ্তচরদের প্রশংসা না করে পারছি না যে ওরা জীবন বাজি রেখে পরম নিষ্ঠা ও আমানতদারির সাথে দায়িত্ব পালন করে থাকে। জবাব দেয় অপর একজন। দীর্ঘক্ষণ পর্যন্ত চলে এই সভা। মিশর ও সিরিয়ায় নাশকতামূলক কর্মতৎপরতা কিভাবে আরও জোরদার, আরও ধ্বংসাত্মক করা যায় সে বিষয়ে চুলচেরা আলোচনা হলো। হাতিমুল আকবর সভাসদদের সামনে সুলতান আইয়ুবীর সরকারের দুর্বলতা সবলতার দিকগুলোর প্রতি আঙ্গুলি নির্দেশ করে। অবশেষে হাতিমুল আকবরকে আরও কিছু লোক ও 2-3টি মেয়ে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। দু নায়েব এবং আলী বিন সুফিয়ানকে কার্ক আক্রমণের পরিকল্পনা সম্পর্কে অবহিত করছেন সুলতান আইয়ুবী। 20 দিন পর তার বাহিনী রওনা হবে বলে জানালেন। পাশের কক্ষ থেকে আলেম গোয়েন্দা এবং মেয়ে দুটো সব শুনে ফেলে। তারা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে ফেলে। আলেম গোয়েন্দা অনুশোচনা ব্যক্ত করে, এত গুরুত্বপূর্ণ তথ্য অথচ শোভকে তা পৌঁছাতে পারছে না সে। আমি সালাউদ্দিন আইয়ুবীকে বাগে আনার চেষ্টা করব। স্বল্প সময়ের জন্য হলেও যদি তিনি আমাকে নির্জনে তার সঙ্গে থাকার সুযোগ দেন, তাহলে আমি আমার মুক্তি আদায় করে নিতে পারব, তার বিবেক বুদ্ধি কবজা করতে পারব বলে আমি আশাবাদী, বলল এক মেয়ে। তিনি আমাদেরকে কেন ডাকলেন বুঝতে পারছি না, তবে মনে রাখবে, যদি তোমাদেরকে একজন একজন করে হাজির করা হয়, তাহলে তাকে পশুতে পরিণত করার আপ্রাণ চেষ্টা করবে। যদি মদ খাওয়াতে সক্ষম হও, তাহলে অচেতন করতে হলে কি পরিমাণ খাওয়াতে হবে তা তোমাদের জানা আছে। তারপর পালাবার পদ্ধতিও তোমাদের অজানা নয়। পালিয়ে গিয়ে প্রথমে কার নিকটে পৌঁছতে হবে তাও তোমাদের জানা। মনে আছে তো? তার ঘর মসজিদের ঠিক বিপরীতে কিন্তু, বলল গোয়েন্দা। আমি জানি, মাহদি আবাদান তার নাম, বলল মেয়েদের একজন। হ্যাঁ, তোমরা যদি মাহদি পর্যন্ত পৌঁছে যেতে পারো, তাহলে তোমাদেরকে শোভকে পৌঁছে দেওয়ার দায়িত্ব তার। আমার পালাবার প্রশ্নই আসে না। আইয়ুবীর পরিকল্পনা সবই তোমরা শুনেছ। মুসলিম বাহিনীর রওনা হওয়ার তারিখটা মনে রেখো। তারা কোন পথে যাবে তাও ভুলো না। তারা পথ চলবে রাতে, দিনের বেলা তারা নাড়াচাড়া করবে না। আমি আশা করি আগেভাগে তথ্যগুলো পৌঁছে দিতে পারলে আমাদের বাহিনী আইয়ুবীকে পথেই প্রতিরোধ করতে পারবে, আর এটি আইয়ুবীর একমাত্র ভয়। শোভকে গিয়ে বিশেষভাবে একথাও জানাবে যে আইয়ুবী মুক্ত মাঠে মুখোমুখি লড়াই করতে ইচ্ছুক নয়, কারণ তার সৈন্য কম, বলল আলেম গোয়েন্দা। বৈঠক সমাপ্ত হয়। যার যার মতো চলে যান নায়েবগণ। টের পেয়ে দ্রুত আপন আপন জায়গায় গিয়ে বসে 3 গোয়েন্দা। আলেমের পরামর্শে মেয়ে দুটো 2 হাঁটুর মাঝে মাথা লুকিয়ে বসে থাকে, যেন তারা কিছুই শোনেনি। আশেপাশে কোনো খবরই তারা রাখে না যেন। তারা কক্ষে কারো পায়ের আওয়াজ শুনতে পায়, তবু কেউ মাথা তুলছে না। আলী বিন সুফিয়ান আলেম গোয়েন্দার কাঁধে হাত রাখলেন, বললেন, ওঠো, আমার সঙ্গে চলো। এবার মাথা তুলে তাকায় গোয়েন্দা। মেয়ে দুটোকে উঠিয়ে আনেন আলী, নিয়ে যান সুলতানের কক্ষে। বন্দি গোয়েন্দাদের শৃঙ্খল খুলে দেওয়ার আদেশ দেন সুলতান। কর্মকার আনার জন্য আলী বাইরে বেরিয়ে পড়েন। সুলতান বসতে বললেন 3 জনকে। তারপর আলেম গোয়েন্দার উদ্দেশ্যে বললেন, আমি তোমার এলেম ও বিচক্ষণতাকে শ্রদ্ধা করি, কিন্তু তুমি তোমার বিদ্যাকে শয়তানি কাজে ব্যবহার করছো। এই অপকর্মের স্থলে যদি তুমি এদেশে এসে নিজ ধর্ম প্রচার করতে, তাহলে এই ভেবে আমি মনের গভীর থেকে তোমাকে শ্রদ্ধা করতাম যে তুমি নিজ ধর্ম ও নবীর খেদমত করছো। বলো তো, তোমার ধর্ম কি তোমাকে অন্য ধর্মের ইবাদতখানায় বসে সেই ধর্মে মিথ্যার সংমিশ্রণ ঘটানোর বৈধতা স্বীকার করে? তোমার হৃদয়ে কি তোমার পবিত্র ক্রুশ
নবী ঈসা ও কুমারী মাতা মরিয়মের প্রতি সামান্যতম শ্রদ্ধাবোধ আছে? যদি থাকে তাহলে মিথ্যা ও শয়তানি কর্মকাণ্ডের মতো কবিরা গুনায় লিপ্ত হয়ে তুমি তাদের ইবাদত করো কিভাবে? এ মিথ্যাচার আমার দায়িত্বের অন্তর্ভুক্ত। আমি যা কিছু করেছি ক্রুশের জন্যই করেছি, বলল গোয়েন্দা। তোমার দাবি অনুযায়ী তুমি গভীরভাবে ইনজিল ও কোরআন অধ্যয়ন করেছ। বলো, এই দুই আসমানি কিতাবের একটিতেও কি এই অনুমতি দেওয়া আছে যে এরকম উদ্ভিন্ন যৌবনা যুবতীদেরকে কুকর্মের পথে নিক্ষেপ করবে এবং পরপুরুষের কাছে পাঠিয়ে উদ্দেশ্য হাসিল করবে? ইনজিল কি তোমাদের বলেছে যে ক্রুশের খাতিরে তোমরা জাতির সুন্দরী মেয়েগুলোর ইজ্জত অন্যের হাতে তুলে দাও? তুমি কি কোনো মুসলমান মেয়েকে কোরআন ও ইসলামের নামে নিজের ইজ্জত পরপুরুষের হাতে তুলে দিতে দেখেছ কখনো? বললেন আইয়ুবী। ইসলামকে আমি খ্রিস্টবাদের প্রতিদ্বন্দ্বী মনে করি। যখনই যে বিষ হাতে পাব তাই আমি ইসলামের শিরায় শিরায় মিশিয়ে ছাড়ব, বলল গোয়েন্দা। মধুর বিষ দিয়ে তোমরা গুটি কতক মুসলমানের চরিত্র হরণ করতে পারবে জানি, কিন্তু তোমরা ইসলামের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না, শান্ত সমাহিত কণ্ঠে বললেন আইয়ুবী। এবার মেয়ে দুটোর প্রতি দৃষ্টিপাত করে সুলতান বললেন, তোমরা কোন বংশের মেয়ে জানে আছে তোমাদের? বলো, তোমাদের আসল পরিচয় কি? দুজনই নীরব, কারো মুখে রা নেই। নৈতিক ও চারিত্রিক পবিত্রতা তো সব শেষ করেছ, এখন কোনো সম্ভ্রান্ত পরিবারের কারোর স্ত্রী হয়ে জীবন অতিবাহিত করার ইচ্ছা আছে তোমাদের? জিজ্ঞেস করেন আইয়ুবী। প্রশ্নটা লোফে নেয় এক মেয়ে। আইয়ুবীকে টোপ দেওয়ার জন্য এমন একটি মোক্ষম প্রশ্নই দরকার ছিল তার। বলল, আমি সম্মানিত স্ত্রী হয়ে বাকি জীবন কাটাতে চাই। আপনি কি আমায় গ্রহণ করবেন? আপনি যদি গ্রহণ না করেন তাহলে আমাকে অন্য একজন সম্ভ্রান্ত স্বামীর ব্যবস্থা করে দিন। ইসলাম কবুল করে অতীতের সব পাপ থেকে আমি তওবা করব। স্মিত হাসলেন আইয়ুব। তারপর খানিক ভেবে বললেন, আমি চাই না এ আলেমের এলেম জল্লাদের তরবারি খুনে ভেসে যাক। আমি এও চাই না যে তোমাদের দুজনের রূপ যৌবন আমার বন্দি দশার অন্ধকার প্রকোষ্ঠে গলে পচে নিঃশেষ হোক। শোনো মেয়ে, সত্যি যদি অতীতের পাপাচার থেকে তওবা করতে চাও তাহলে আমি তোমাদের মুক্তি দিয়ে তোমাদের জন্মভূমিতে পাঠিয়ে দিচ্ছি। তবে মনে রেখো, ওই দেশ তোমাদের নয়, আমাদের। একদিন না একদিন আমি তোমাদের রাজাদের হাত থেকে আমার দেশকে উদ্ধার করবই। যাও, দেশে গিয়ে একজন ভদ্রপুরুষের স্ত্রী হয়ে পবিত্রতার সাথে বাকি জীবনটা কাটিয়ে দাও। আমি তোমাদের তিনজনকে মুক্তি দিলাম। হঠাৎ চমকে ওঠে তিন গোয়েন্দা, যেন সুই ফুটানো হয়েছে তাদের গায়ে। ইত্যবসরে কক্ষে প্রবেশ করেন আলী বিন সুফিয়ান, সঙ্গে তার এক কর্মকার। শৃঙ্খল খুলে দেওয়া হয় তিনজনের। সুলতান বললেন, আলী, আমি এদেরকে মুক্তি দিয়েছি। শুনে আলী তদ্রুপ বিস্মিত হলেন। দীর্ঘক্ষণ অপলক নেত্রে তাকিয়ে থাকেন সুলতানের মুখের দিকে। সুলতান বললেন, এদেরকে 3টি উটে তুলে দাও। 4 জন দক্ষ, বিচক্ষণ ও সাহসী অশ্বারোহী সশস্ত্র রক্ষী সঙ্গে দাও। তারা এদেরকে সবুক দুর্গে রেখে ফিরে আসবে। জরুরি পাথেয় সামানও সঙ্গে দিয়ে দাও, আর আজই এদের বিদায় করে দাও। আলেম গোয়েন্দার উদ্দেশ্যে সুলতান বললেন, ওখানে গিয়ে এ ভুল প্রচার করো না যে সালাউদ্দিন আইয়ুবী গোয়েন্দাদের ক্ষমা করে দেয়। গোয়েন্দাদেরকে চাক্কিতে দানা পিষার মতো পিষে পিষে নিঃশেষ করাই আমার নিয়ম। তুমি একজন আলেম বলেই আমি তোমাকে মুক্তি দিলাম। আমি তোমাকে এলমের আলো ছড়ানোর সুযোগ দিলাম। সূর্য এখনও অস্ত যায়নি। 3টি উটে সওয়ার হয়ে 4 জন দেহরক্ষীর সঙ্গে রওনা হয় 3 গোয়েন্দা। দেহরক্ষী 4 জন মুসলিম সেনাবাহিনীর বাছাই করা লোক, সুস্ত্রী, সুঠাম, বলিষ্ঠ, সাহসী ও ব্যক্তিত্ববান সৈনিক তারা। সুলতানের নির্দেশে আলী বিন সুফিয়ান দেখে শুনেই এদের নির্বাচন করেছেন। তার কারণ 2টি। প্রথমত, পথে তাদের পদে পদে দস্যু ডাকাতের মোকাবেলা করতে হবে। এর জন্য শক্তি, সামর্থ্য ও সাহসের প্রয়োজন। দ্বিতীয়ত, গোয়েন্দাদের পৌঁছে দেওয়ার জন্য তাদের খ্রিস্টান সেনা কমান্ডারদের মুখোমুখি হতে হবে। তার জন্য প্রয়োজন প্রভাবশালী ব্যক্তিত্ব। সঙ্গে দেয়া উট ঘোড়াগুলো অতি উন্নত। কিন্তু সুলতান আইয়ুবী এই ব্যতিক্রমী উদারতা কেন দেখালেন ভেবে সবাই হতবাক। দুশমনকে ক্ষমা করা তো তার স্বভাব নয়। সবিনয়ে ঘটনার রহস্য জানতে চান আলী বিন সুফিয়ান। জবাবে সুলতান শুধু বললেন, আলী, তোমাকে বলেছিলাম আমি একটা জুয়া খেলতে চাই। এবার সেই জুয়ার বাজিই লাগালাম। বাজিতে যদি হেরে যাই তাহলে ক্ষতি শুধু এতটুকুই হবে যে
তিনজন শত্রু গোয়েন্দা আমার হাতছাড়া হয়ে গেল। বিস্তারিত জানতে চান আলী, কিন্তু সুলতান এ পর্যন্তই কথার ইতি টেনে বললেন, ধৈর্য ধর আলী, সময় মতো সব জানতে পারবে। মুক্তিপ্রাপ্ত 3 গোয়েন্দা আনন্দচিত্তে এগিয়ে চলছে শোবক অভিমুখে। তাদের এই আনন্দ শুধু মুক্তির আনন্দ নয়, এই মুহূর্তে তাদের আনন্দের মূল কারণ সুলতান সালাউদ্দিন আইয়ুবীর গুরুত্বপূর্ণ গোপন তথ্য, যা বয়ে নিয়ে যাচ্ছে তারা শোবকে। কায়রো শহর ত্যাগ করে বহুদূর এগিয়ে গেছে 7 জনের কাফেলা। 3 গোয়েন্দার ওট 3টি পাশাপাশি চলছে। 4 দেহরক্ষীর 2 জন সামনে আর 2 জন পিছনে। পথ চলতে চলতে আলেম গোয়েন্দা মেয়েদের উদ্দেশ্যে বলে, আমাদের খোদা ঈসা মসিহ মুজিজা দেখালেন, এতে প্রমাণিত হয় আমাদের তিনি ভালোবাসেন এবং আমাদেরকে বিজয় দান করবেন। এটি আমাদের ধর্মের সত্যতার লক্ষণ। খোদা সালাউদ্দিন আইয়ুবী ও আলী বিন সুফিয়ানের মতো বিচক্ষণ লোকের বিবেক অন্ধ করে দিয়েছেন, যার ফলে এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কানে দিয়ে তিনি আমাদেরকে মুক্তি দিয়ে দিলেন। এ তথ্য পেলে আমাদের সৈন্যরা আইয়ুবীর বাহিনীকে খোলা মাঠে ঘিরে ফেলেই নিঃশেষ করে দেবে। বেটারা কার পৌঁছার সুযোগই পাবে না। আমার আশা, আমাদের কমান্ডার যুদ্ধ আক্রমণ পর্যন্তই সীমিত রাখবেন না, মিশরেও চড়াই হবেন। পতন ঘটবে আইয়ুবীর, অতি অনায়াসে প্রতিষ্ঠিত হবে আমাদের ক্রোশ। আপনি অভিজ্ঞ আলেম, কিন্তু আপনি যাকে মুজিজা বলছেন আমার কাছে তা বিপদ বলে মনে হচ্ছে। বিপদ হলো এই 4 দেহরক্ষী। বিচিত্র কি যে, সামনে কোথাও গিয়ে এরা আমাদেরকে হত্যা করে ফিরে যাবে। এমনও তো হতে পারে যে আইয়ুবী আমাদের সঙ্গে উপহাস করছেন। জল্লাদের হাতে অর্পণ না করে তিনি আমাদেরকে তুলে দিয়েছেন এদের হাতে। নিরাপদ কোনো স্থানে গিয়ে এরা মন ভরে আমাদেরকে উপভোগ করবে, তারপর খুন করে ফিরে যাবে, বলল এক মেয়ে। আর আমরা তো নিরস্ত্র, তোমার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কোনো রাষ্ট্রনায়ক তার গোয়েন্দাকে এভাবে ক্ষমা করতে পারে না। তাছাড়া মুসলমান এতই যৌনবিলাসী জাতি যে তারা তোমাদের মতো সুন্দরী মেয়েদের নাগালে পেয়ে হাতছাড়া করতে পারে না। বিষণ্ণ কণ্ঠে বলল আলেম গোয়েন্দা, যেন সব আনন্দ, সব স্বপ্ন স্বাদ উড়ে গেছে তার মন থেকে। চেহারায় তার নিদারুণ হতাশার ছাপ। মেয়েটির কল্পিত বিপদের আশঙ্কা আচ্ছন্ন করে ফেলেছে তাকেও। আমাদের চোখ কান খোলা রেখে সতর্কতার সাথে রাত কাটাতে হবে। রাতে যখন এরা ঘুমিয়ে পড়বে তখন এদের অস্ত্র দিয়েই এদের খুন করতে হবে। আমাদের প্রয়োজন শুধু একটু সাহস, বলল এক মেয়ে। এতটুকু সাহস আমাদের করতেই হবে। কাজটা আজ রাতেই হয়ে গেলে ভালো হয়। সকাল পর্যন্ত আমরা অনেক পথ এগিয়ে যেতে পারবো, বলল আলেম। 3 গোয়েন্দার আগে পিছে 2 জন করে 4 দেহরক্ষী গল্প গুজবের মধ্য দিয়ে এগিয়ে চলছে। তাদের ভাবগতিতে মনে হচ্ছিল 2টি হৃদয় কারা রূপসী যুবতী যে তাদের হাতে মুঠোয় সে খবরই তাদের নেই। বেলা শেষে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। পশ্চিম আকাশে সূর্য ডুবি ডুবি করছে। ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে 3 গোয়েন্দার বিপদশঙ্কা। মেয়ে দুটোর একজন আলেমকে বলে, আমরা এখন কোথাও থামব না। রাতের প্রথম প্রহরটি এভাবে অতিক্রম করেই কাটিয়ে দেব। চলতে থাকে কাফেলা। মরুভূমির রাত আধারে ছেয়ে যায়। ওট 3টি কাছাকাছি এনে 3 গোয়েন্দা আরও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। তারা দেহরক্ষীদের হত্যা করার পরিকল্পনা আঁটতে শুরু করে। দীর্ঘক্ষণ পর এক সবুজ শ্যামল স্থানে এসে পৌঁছে কাফেলা। থেমে যায় দেহরক্ষীগণ। তাঁবু ফেলে সেখানে গোয়েন্দাদের আহারের ব্যবস্থা করে নিজেরাও আহার করে। তারপর শোয়ার প্রস্তুতি নিতে শুরু করে। 4 মুসলিম দেহরক্ষীকে হত্যা করার পরিকল্পনা মাথায় নিয়ে শুয়ে পড়েন 3 গোয়েন্দা। সুযোগের সন্ধান করছে তারা। দৃষ্টি তাদের দেহরক্ষীদের প্রতি নিবদ্ধ। 4 দেহরক্ষীর 3 জন শুয়ে পড়ে। টহল দিচ্ছে একজন। নিজেদের তাঁবুর চারদিকে পায়চারি করছে সে। হঠাৎ কেমন যেন একটা সন্দেহ জাগে তার মনে। দৌড়ে যায় গোয়েন্দাদের তাঁবুর দিকে। দেখে শুনে ফিরে আসে আবার। এভাবে 2 ঘন্টা কেটে যায়। তারপর সে অপর এক সঙ্গীকে ঘুম থেকে ডেকে তোলে। নিজে শুয়ে পড়ে তার জায়গায়। নতুনজন চারদিক টহল দিতে থাকে। একবার পশুগুলোর কাছে গিয়ে পর্যবেক্ষণ করে, আবার ঘুমন্ত লোকদের কে কী অবস্থায় আছে লক্ষ্য করে দেখে। এবার আলেম গোয়েন্দা মেয়েদের ফিসফিসিয়ে বলে, বোধহয় আমরা সফল হতে পারবো না। বেটারা পাহাড়ে দিয়ে বেড়াচ্ছে। চিন্তা করে লাভ নেই, ঘুমিয়ে পড়ো, কপালে যা আছে তাই হবে। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে 3 গোয়েন্দা। রাতের শেষ প্রহর, এখনও আবছা অন্ধকার। তবে ভোর হলো বলে। রক্ষীরা জাগিয়ে তোলে গোয়েন্দাদের।
শুরু হয় পুনরায় পথ চলা। আগের নিয়মে রওনা হয় তারা। 3 গোয়েন্দা পাশাপাশি, রক্ষীদের 2জন সামনে 2জন পেছনে। সূর্য উদিত হয়। ধীরে ধীরে প্রখর হতে থাকে রোদের কিরণ। কাফেলাও দ্রুত গতিতে এগিয়ে চলছে গন্তব্য পানে। উঁচু নিচু এক পার্বত্য এলাকায় ঢুকে পড়ে কাফেলা। এদিক সেদিক মাটি আর বালির পাহাড় দাঁড়িয়ে আছে বাঁকা দেয়ালের মতো। 2 পাহাড়ের মধ্যখানে সরু গলিপথ। পথের উপর দুদিকে পাহাড়ের ভুতুরে ছায়া। ভয়ে মেয়েদের গা ছমছম করে ওঠে। ভীতির ছাপ পরিষ্কার ফুটে উঠেছে তাদের চেহারায়। তাদের দৃষ্টিতে কুকর্ম আর খুন করার বড় উপযুক্ত স্থান এটি। ওসবের জন্য বোধহয় রক্ষীরা তাদের এ পথে নিয়ে এসেছে। ওদেরকে আমাদের সাথে কথা বলতে বলুন। ওদের নীরবতা আর সম্পর্কহীনতার কারণে আমার ভয় লাগছে। বলুন, যদি ওরা আমাদেরকে খুনি করতে চায়, বিলম্ব না করে ফেলুক। মৃত্যুর অপেক্ষা করতে আমার কষ্ট হচ্ছে, বলল এক মেয়ে। আলেম কথা বলছে না। মেয়েদের কোনো সহযোগিতা করা তার পক্ষে সম্ভব নয়। তারা 3 জনই এখন মুসলিম রক্ষীদের দয়ার উপর নির্ভরশীল। বেলা দ্বিপ্রহর। সূর্য এখন মাথার উপর। থেমে যায় কাফেলা। টিলার ছায়ায় অবস্থান নেয় তারা। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে খেতে বসে সবাই। আহারের মাঝে এক পর্যায়ে আলেম গোয়েন্দা রক্ষীদের জিজ্ঞেস করে, আমাদের সাথে তোমরা কথা বলছো না কেন? আমরা কর্তব্যের অতিরিক্ত কথা বলি না। তোমাদের বিশেষ কোনো কথা থাকলে বলতে পারো, আমরা শুনব। প্রয়োজনে জবাব দেও, বলল রক্ষীদের কমান্ডার। তোমাদের কি জানা আছে আমরা কারা? জিজ্ঞেস করে আলেম। তোমরা 3 জন গুপ্তচর, মেয়ে 2 কুলটা, যাদেরকে তোমরা আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে চাও। এরা তাদের ভোগের সামগ্রী। জানি না মিশরের আমির সালাউদ্দিন আইয়ুবী কেন তোমাদেরকে ক্ষমা করে দিলেন। তোমাদেরকে সবক দুর্গে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। তোমরা আমাদের আমানত। কিন্তু একথা জিজ্ঞেস করলে কেন? বলল রক্ষী কমান্ডার। মন চাইছিল তোমাদের সাথে কথা বলি। আমরা ক্ষণিকের সহযাত্রী ঠিক, কিন্তু আমাদের গন্তব্য এক, তোমাদের গন্তব্য এক। 2 দিন পর আমরা তোমাদের থেকে আলাদা হয়ে যাব, বলল কমান্ডার। রক্ষীর জবাব যেন কানেই গেল না গোয়েন্দার। দূরের কি একটি বস্তু অবলোকন করছে যেন তার 2 চোখ। চকিত নয়নে এক নাগারে তাকিয়ে আছে ওদিকে। ধীরে ধীরে সন্ত্রস্ত হয়ে ওঠে গোয়েন্দা। চোখে মুখে তার গভীর ছাপ। ভয়ঙ্কর কি যেন দেখেছে সে। রক্ষী কমান্ডারও চোখ তুলে তাকান সেদিকে। শঙ্কিত হয়ে ওঠেন তিনিও। বিস্ফারিত নয়নে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। 200 গজ দূরে এক স্থানে দাঁড়িয়ে আছে 2টি উট। পিঠে 2 জন মানুষ। মাথায় পাগড়ি, মুখমণ্ডল কাপড়ে ঢাকা। সোয়ার নির্মিমেষ চোখে একদৃষ্টে তাকিয়ে আছে রক্ষী ও গোয়েন্দাদের কাফেলার প্রতি। তাদের গতিবিধি আর পোশাকই বলে দিচ্ছে তারা কারা। জানো ওরা কারা? রক্ষী কমান্ডার প্রশ্ন করে আলেমকে। মরু ডাকাত? কি জানি ওরা কজন, জবাব দেয় আলেম। দেখা যাবে, বলেই রক্ষী কমান্ডার উঠে দাঁড়ান। এক সঙ্গীকে বলেন, আমার সঙ্গে এসো। ঘোড়ায় চড়ে 2 রক্ষী ডাকাতদের দিকে ছুটে যায়। তারা অস্ত্রসজ্জিত, সাথে তরবারি ছাড়াও আছে বর্ষা। কাফেলা থেকে 2 জন লোক ছুটে আসতে দেখে অশ্বারোহীরা টিলার পিছনে অদৃশ্য হয়ে যায়। বাকি 2 রক্ষী নিকটতম টিলায় উঠে পড়ে। আলেম মেয়েদের উদ্দেশ্যে বলে, বোধহয় তোমাদের আশঙ্কায় সত্যে পরিণত হতে যাচ্ছে। ওরা ডাকাত নয়, সালাউদ্দিন আইয়ুবীর পাঠানো লোক বলেই মনে হয়। না হলে রক্ষী 2 জন এত বীর দর্পে তাদের কাছে গেল কেন? তোমাদেরকে চরমভাবে অপদস্থ করতে চায় আইয়ুবী। তোমাদের বড় ভয়ানক শাস্তি ভোগ করতে হবে, আর আমার জন্য মৃত্যু তো অবধারিত। তার মানে আসলে আমরা মুক্তি পাইনি, এখন আমরা আইয়ুবীর কয়েদি, বলল মেয়েদের একজন। তাই তো মনে হয়, বলল অপরজন। খানিক পর ফিরে আসে 2 মুসলিম রক্ষী। টিলা থেকে নেমে আসে সঙ্গীদ্বয়। তাদের চারপাশে জড়ো হয় সবাই। রক্ষী কমান্ডারের নাম হাদিদ। হাদিদ জানায়, ওরা মরুদস্যু। আমরা তাদের সাথে দেখা করে এসেছি। সংখ্যায় ওরা কজন জানতে পারিনি। যে 2 জনকে আমরা উটের পিঠে বসিয়েছিলাম, তারা জানায় আজ ভোর থেকেই তারা আমাদের পিছু নিয়েছে। তারা আমাকে বলে, তোমরা ফৌজের লোক, মুসলমান বলে মনে হয়, কিন্তু মেয়ে 2টো মুসলমান নয়। মেয়েদেরকে আমাদের হাতে তুলে দাও, তোমাদেরকে বিরক্ত করব না। আমি বললাম, মেয়ে 2টো যে ধর্মেরই হোক, আমাদের হাতে আমানত। জীবন থাকতে আমরা ওদেরকে তোমাদের হাতে অর্পণ করতে পারবো না। আমাকে তারা সাধের জীবনটা না খোয়াবার পরামর্শ দেয়। আমাকে বোঝাবার চেষ্টা করে আমি ওদের সাফ বলে দিয়েছি,
আগে আমাদেরকে খুন করো, পরে ওদেরকে নিয়ে যাও। তোমরা কি অস্ত্র চালাতে জানো? গোয়েন্দাদের জিজ্ঞেস করে রক্ষী কমান্ডার। আমরা মেয়েদেরকে যে কোনো অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিয়ে থাকি। তোমাদের কাছে তো বর্ষা, তীর, কামান সবই আছে, তার থেকে একটি একটি করে দাও না আমাদের, বলল আলেম। এখন নয়, সংঘর্ষ শুরু হোক তখন দেব, বললেন হাদিদ। সন্দেহ আরও ঘনীভূত হয় গোয়েন্দাদের। রক্ষী কমান্ডার বললেন, উট ঘোড়ায় চড়ে লড়াই করার জন্য এই জায়গা উপযুক্ত নয়, এক্ষুনি আমাদের এই স্থান ত্যাগ করতে হবে, বলেই এক লাফে ঘোড়ায় উঠে রওনা দেয় হাদিদ। রক্ষীরা তীর কামান হাতে নেয়, তুনিরের মুখ খুলে নেয়, ঘোড়ায় চড়ে ছুটে চলে তারাও। মেয়েদের নিয়ে আলেম গোয়েন্দাও এগিয়ে চলে।